সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ক্রিকেট নিয়ে আসলে আজকের আমরা কথা বলতে চাই। সেখানে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ আছে, এর পাশাপাশি সদ্য সমাপ্ত যেই প্রিমিয়ার লিগ টি-20 হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো। তো সবকিছু মিলিয়ে আমরা আজকে কথা বলতে চাই এবং আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন এই সব ব্যাপারে কথা বলার জন্য। প্রথমে পরিচয় করে দিচ্ছি, উনি একাধারে লন্ডন প্রবাসী, এর আগে ক্রিকেট খেলতেন, সাবেক ক্রিকেটার, পাশাপাশি ক্রীড়া সংগঠকও। আমাদের সাথে উপস্থিত আছেন নঈমুদ্দিন রিয়াজ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। এর পাশাপাশি আরো একজন উপস্থিত আছেন, তিনিও সাবেক ক্রিকেটার এবং তিনি হচ্ছেন ওমর খালিদ রুমি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো। তার আগে আসলে যেহেতু নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সিরিজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু পরশুদিন দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে, তো সেই টেস্টের আগে আজকে ওয়েলিংটনে প্রথম প্র্যাকটিস করেছে বাংলাদেশ এবং সেখানে স্টিভ রোডস এবং তাইজুল কথা বলেছিলেন, সেটি শুনে আসতে চাই। With Mushy is he's trying his best to be fit as quick as possible for the test matches. Today was his first real hit. We did some tennis ball work, some rubber ball work, and finished with some cricket ball work. When he got to the cricket ball, it was still a little bit of soreness in that ligament area. So it means that he'll be extremely doubtful for the second test. Like I said to you now, being honest with you guys, I don't want to. He's extremely doubtful for the second one, and রানটা কম দিয়ে যতক্ষণ পেস বোলারদেরকে হেল্প করা যায়, আর যদি আল্লাহ কপালে মিলাই দেয়, যদি উইকেট পাওয়া যায় তো ভালো। ওটাই আর কি, যে রানটা কন্টিনিউ করা আর কি। 100 উইকেট আসলে সবারই স্বপ্ন থাকে যে হয়তো বা এতগুলো উইকেট পাবো বা এত। তো আমি আর 3টা উইকেট হলে 100 উইকেট হবে। তো আমি আশা করি যদি খেলি আর কি, তো চেষ্টা করবো যে উইকেট নেওয়ার জন্য, বাদ বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আমরা শুনছিলাম স্টিভ রোডস এবং তাইজুল কথা বলেছেন ওয়েলিংটনের প্রথম দিনের অনুশীলনের পর। দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন, জানাতে পারেন আপনাদের প্রশ্ন অথবা মতামত স্ক্রিনে দেখানো এই নম্বরে। আমরা চলে যাচ্ছি অতিথিদের কাছে। শুরুতেই রুমি ভাই, আপনার কাছে জানতে চাই, যেহেতু সিরিজের সেকেন্ড টেস্টটা শুরু হচ্ছে, আমরা প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ দেখেছিলাম। আমরা প্রথম ইনিংসে তামিমের সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে সৌম্য এবং মাহমুদুল্লাহর সেঞ্চুরি দেখেছি। বেশ ভালো একটা ইনিংস তারা খেলেছিলেন। সেই হিসেবে আসলে দ্বিতীয় টেস্টে আমরা কি এক্সপেক্ট করতে পারি দলের কাছ থেকে? দ্বিতীয় টেস্টে আমরা তো সবসময় এক্সপেক্ট করি যে ভালো করবে, কিন্তু মুশকিল হলো আমরা প্রথম দিকে গিয়ে একটু প্রবলেমে পড়েছি। যেমন প্রথম টেস্টে যেমন হলো, ফার্স্ট ইনিংসে আমরা আশা করেছিলাম কিছু রান হবে, তো রান হলো না। তামিম রান একমাত্র একজনই ছিল, সে কিছু রান টান করলো। সেকেন্ড ইনিংসে গিয়ে দুজনই রান করলো, কিন্তু তারপরেও ঠেকাতে পারলাম না। তার কারণ হচ্ছে ওই যে একটা হলো ইনএক্সপিরিয়েন্স, যে ওইখানে আমরা এক্সপিরিয়েন্স হলেও নতুন যারা ব্যাটসম্যান তারা ওই এক্সপিরিয়েন্সটা এদের হয়তো হয়নি, যার জন্য এরা ভালো খেলেছে, দুর্দান্ত ভালো খেলেছে। সেকেন্ড ইনিংসে দুজনই সেঞ্চুরি করলো, অনেক ভালো রান করলো। কিন্তু আমার প্রশ্ন একটাই, বারবার আমরা বলবো যে সেঞ্চুরি করলাম ঠিকই, কিন্তু দলটাকে টেনে নিয়ে যেতে পারলাম না। এই যে ব্যাপারটা, এটাও কিন্তু ইনএক্সপিরিয়েন্স আমার ওই অবস্থানে। তারপরে কিন্তু আমরা নিউজিল্যান্ড এগেন্স্টের মধ্যে এইটাই বোধ হয় হাই স্কোর আমাদের বাংলাদেশ টিমের সেকেন্ড ইনিংসে স্কোরটা টোটাল। তো এখন কথা হচ্ছে যে এটা আমরা কিভাবে ওভারকাম করবো, খেলতে করবো। কিন্তু আমাদের এই ওভারকামটা হতো যদি আমরা আমাদের লোকাল খেলাতে যদি আমরা সেরকম প্র্যাকটিস করতাম, তাহলে এটা কিন্তু সবই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমি যেভাবে প্র্যাকটিস করবো, আমি ম্যাচে গিয়ে সেভাবে করবো। আমি যদি এখানে প্র্যাকটিস থাকে 5 দিনের খেলা, এই 5 দিনের খেলা যদি আমরা কেউ ডাবল সেঞ্চুরি করি, কারণ এখানে যেই স্কোরটা হবে তারও 50% ধরে রাখতে হবে, 50% কি আমরা ইন্টারন্যাশনাল খেলাধুলাতে পাবো স্কোর। কাজে এখানে যদি আমরা সেই প্র্যাকটিসটা করতে পারতাম, তাহলে কিন্তু ওই অভ্যাসটা থাকতো। কারণ এটা অভ্যাস, এই 2 দিন খেলবো বা লম্বা সময় খেলবো, এবং আমি ওয়ানডে ক্রিকেটে একদম শেষ পর্যন্ত খেলবো, এটা বিশাল একটা অভ্যাস। যার জন্য বিদেশিরা ওরা যারা খেলে, নিউজিল্যান্ডের যারা খেলে বা অন্যান্য ওরা যারা খেলে, সিরিয়াসলি একদম ক্রিজ আটকে থাকে এবং জানে যে কিভাবে কত খেলতে হবে এবং কিভাবে টিমটাকে টেনে নিয়ে যেতে হবে। এই জিনিসটা আমাদের এখনো হয়নি। এটা আশা করব হয়ে যাবে, আরও কিছুদিন লাগবে। তো আশা করি সেকেন্ড টেস্টে আমরা সেরকম চেষ্টা করব, যদি আমরা ওইরকম সিচুয়েশন পাই, অবস্থা যদি ওরকম হয় যে আমরা প্রথম দিকে ব্যাটিং পাচ্ছি, ব্যাটিংয়ে আমরা স্কোর করতে পারছি অনেক, তো সেরকম যে সিচুয়েশন হয় এবং ব্যাটসম্যান যারা, তাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে, যে ওইভাবে চিন্তা করে নামতে হবে যে আমি থেকে যাব। কারণ এই তো টেস্ট ম্যাচ, ওয়ানডে ক্রিকেটও না। ওয়ানডে ক্রিকেট অনেক লম্বা, টেস্ট ম্যাচ তো আরও লম্বা। তা আমাকে এখানে কাজ হবে যে আমি ক্রিজে থেকে যাব, আমার ওই বেশি স্কোরিং শট দরকার নেই। ওই স্কোরিং শট, ব্যাট বল সবসময় আসবে। আমি একটা ওভারে বা যখন খেলি, দেখো 6টা বলের মধ্যে হয়ে গেল 1টা বল খারাপ হবেই, ওইটাকে আমার কাজে লাগাতে হবে। এই জিনিসটা যদি মাথায় থাকে, আমি কাজে লাগাবো এবং ব্যাট বলগুলো, এবং আমি স্কোর করবো এইভাবে। এবং বোলারদের কাজ হলো, আমাদের বোলারদের একটা সমস্যা হয়ে গেছে যে বোলার আমরা ঠিক জায়গা মতো বোলার পাচ্ছি না। যেন আমাদের এখানে তাসকিন নেই,
রুবেলকেও পাচ্ছি না আমরা। তো আমার কথা হলো যে আমি টেস্টে যদি যাই, ওরা যেমন ওদের টিমে যেমন ভালো ভালো ব্যাটসম্যান সব বোলাররা বল করছে, আমাদেরও এখানে সেই ভালো বোলারদেরকে নিয়েই নামতে হবে এবং চেষ্টা করতে হবে উইকেট পাওয়ার জন্য। উইকেট না পেলে তো ওই প্রেশার পড়বে ব্যাটসম্যানের উপরে স্কোরিং এর জন্য। কিন্তু বোলাররা যদি ভালো বোলার থাকে, ঠিক মতো সাকিব অলরেডি মিসিং, বাকি মিসিং হলে তো আমাদের ওই সমস্যা। মুশফিকও সেকেন্ড টেস্টে না খেলার সম্ভাবনা জানিয়েছেন। যদি তাই হয় তো আমাদের ব্যাটিং এর মাঝখানে যে একজন ছিল মুশফিক, যে সবসময় টিমটাকে ধরে রাখতে, টেনে নিয়ে যেতে পারতো, ধরে রাখতে পারতো, সেই যদি না থাকে তাহলে আবার কিন্তু আমাদের ওইখানে একটা প্রবলেম হবে। আমি মনে করি যে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, সাব্বির থাকলে মনে হয় ভালো হয়, কারণ মাঝখানে একটা প্লেয়ার দরকার, একজন কি দুজন, যে টিমটাকে টেনে নিয়ে যেতে পারে এবং থাকতে পারে অনেকক্ষণ, বাকিরা প্রেশার সিচুয়েশন মোকাবেলা করবে। আশা করি সেরকম যদি হয় তাহলে যেটা আমরা আসলে মিথুনের কাছ থেকে কিন্তু আশা করেছিলাম, কারণ এর আগে আমরা বেশ কিছু সিরিজে দেখেছি যে সে মাঝখানে এসে আসলে দলের হাল ধরার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু মিথুনের কাছ থেকে কিন্তু মিথুনকে আমি অবাক হয়ে গেলাম, ফলাফলটা পাইনি। সেম প্রবলেম হলো একটাই, যে প্রথমে গিয়ে নেমে যে আমি মারতে যাই, ওই যে অভ্যাসটা রয়ে গেছে, এই অভ্যাসটা কাটিল করতে হবে, কন্ট্রোল করতে হবে। এংজাইটি কন্ট্রোল যেটাকে বলে, যে সেই জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কারণ আমরা 2জন ব্যাটসম্যান দেখলাম, 3জন ব্যাটসম্যান দেখলাম গিয়েই স্কোর করার চেষ্টা, এই যে স্কোর করার গিয়েই মারমুখী ভূমিকা, এইটা কিন্তু না কন্ট্রোল করলে টেস্টে কিন্তু থাকতে পারবো না আমরা, মুশকিল হয়ে যাবে সেখানে। আমরা এখান থেকে অলরেডি T20 খেলে গেছি, যার জন্য ওই ইনফ্লুয়েন্সটা রয়ে গেছে মনের মধ্যে, যার জন্য যখনই ওখানে গেলেও ওই যে মারার টেন্ডেন্সিটা ওটা রয়ে যাচ্ছে। ওটা যদি কন্ট্রোল করতে না পারি তাহলে সেকেন্ড টেস্টে কিন্তু আমাদের সেই প্রবলেম হবে। নইমুদ্দিন সাহেব, আপনার কাছে আসলে জানতে যে অনেকদিন ধরে আপনি ক্রিকেটের সাথে বিভিন্নভাবে আপনি জড়িয়ে আছেন, লন্ডনে অনেক দিন ধরে আছেন আপনি, ইংল্যান্ডে, তো সেখানে বাংলাদেশ আসলে এই নিউজিল্যান্ড সিরিজের পরেই আসলে আয়ারল্যান্ডে যেই ত্রিদেশীয় সিরিজ সেটার ফলো করে দেন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে, ইংল্যান্ডে খেলবে। তো বাংলাদেশের সাম্প্রতিক যে পারফরমেন্সটা আপনি দেখেছেন এখন পর্যন্ত, আসলে আপনি কতটুকু আশাবাদী হতে পারছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার এই চ্যানেল 24 এর দর্শকদেরকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। প্রশ্নটা হচ্ছে, রুমি ভাই ঠিকই বলেছেন যে আমরা অনেক কিছু বলি, অনেক রকম উপদেশ শুনি, অনেক রকম উপদেশ দেওয়া হয়, অনেক সময় প্র্যাকটিস বিভিন্ন ধরনের কোচ নেওয়া হয়। আগে তো এক সময় একজন কোচ, হেড কোচ দিয়ে চালানো হতো, এবং বোলিং কোচ আছে, স্পেশালাইজ স্পিনিং কোচ আছে, ব্যাটিং কোচ আছে, ফিল্ডিং কোচ আছে। এরপরেও একটা লেভেলের জন্য আমরা গিয়ে থেমে যাই। একটা লেভেলে একটা ম্যাচ ভালো খেলি, এরপরে 3টা ম্যাচে আমরা, এটা আমার সিস্টেম হয়ে গেছে, একটা ম্যাচে ভালো খেলার পরে 3টা ম্যাচ আমরা খারাপ খেলবো। এই সিস্টেম থেকে যে কবে যে আমরা বেরিয়ে আসবো, আমি যুগের পর বছরের পর বছর যাচ্ছে, কিন্তু কেন জানি আমাদের শিক্ষাটা ওই শিক্ষায় শিক্ষিত হচ্ছি না আর কি। আর ওয়ান ডেতে মোটামুটি বাংলাদেশ দেশের মাঠে ভালো খেলে, বিদেশেও মোটামুটি কম্পিটিটিভ খেলে, কিন্তু আমার মনে হচ্ছে যে বাংলাদেশ, উই আর হোপফুল বাংলাদেশ ভালো খেলবে, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে, যে ওয়ান ডে T20 না, T20 ওয়ান ডে, সেখানে যেভাবে টেস্ট ম্যাচ এবং ওয়ান ডের একটা ডিফারেন্স, T20 এবং 50 ওভারের ম্যাচের একটা এই খেলার একটা ডিফারেন্স, সেই টেন্ডেন্সি নিয়ে ওরা খেলতে হবে। যদি মনে করে যে T20 প্রত্যেক বলেই 100 কতটা বল, 120টা বলের খেলা, এটা 120টা বলের খেলা, 260টা বলের খেলা, সেই দিক দিয়ে খেলতে হবে। এবং বিশেষ করে একটা সুবিধা, যে আয়ারল্যান্ডের যে ত্রিদেশীয় ম্যাচগুলো হবে, এতে আমরা ওয়েদারের সাথে আমাদের ছেলেপেলেরা অ্যাডজাস্ট করতে পারবে, পিচের সাথে অ্যাডজাস্ট করতে পারবে। যে এই প্র্যাকটিসটাতে আমি মনে করি যে যখন 1999-এ আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, আমরা একটু দর্শকদের ফোন নিয়ে আসতে চাই, একটু যদি সুযোগ দেন। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। দর্শক বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছিলাম ঢাকা আদালত থেকে। জি, আমার প্রশ্ন হলো, বাংলাদেশের পেস বোলিং নিয়ে আমার একটা প্রশ্ন আছে। সেটা হলো, আমরা যে কোনো টেস্ট খেলতে গেলে আমরা পেস বোলিং এর অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিই না। আমরা সবসময় যদি টেস্ট খেলতে গেলে আমরা নতুন একটা যে কাউকে আমরা টেস্ট বোলার অভিষেক করাতেছি, কিন্তু একটা দুটো টেস্ট খেলার পর আমরা তাদেরকে আবার টেস্ট খেলাতেছি। সেক্ষেত্রে বাংলাদেশের নিউজিল্যান্ড কন্ডিশনে আমাদের অনেক বোলার ছিল, রুবেল ছিল, তাসকিন ছিল, শাহাদাত ছিল, এগুলোকে আমরা ব্যবহার না করে আমরা নিউজিল্যান্ডে এর আগে যারা কেউ সফর করেনি, ইবাদত হোসেন চৌধুরী, আবু জাহিদ চৌধুরী, খালেদ আহমেদ, আমি বলতেছিলাম এই পেস বোলার নিয়ে আমাদের নির্বাচকদের ভাবনা কি? এটাই আমার। জি, ধন্যবাদ আপনাকে।
আমরা এই ব্যাপারে রুমি ভাইয়ের কাছ থেকে জানবো, তার আগে নঈম ভাই আপনার কাছে আবার ফিরে যেতে চাই। আমরা বিশেষ করে এখন যুক্তরাজ্যে যারা আছে বাঙালি, প্রায় 10 লক্ষ 15 লক্ষ বাঙালি আছে, আমরা সবাই কিন্তু আমরা মুক্ত হাতে বড়া মন নিয়ে, খোলা মন নিয়ে বাংলাদেশ টিমকে আমরা স্বাগত জানাতে চাই যে বিদেশের মাঠে বাংলাদেশ ভালো খেলুক। বাংলাদেশ এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালোই খেলেছে, মোটামুটি ভালোই খেলেছে। এর আগে অস্ট্রেলিয়াতে না নিউজিল্যান্ডে বাংলাদেশ ভালো খেলে আসছে এবং আমরা মোটামুটি প্রিপেয়ার্ড। আমরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশ দলকে যে আমরা এই 15 লক্ষ প্রবাসী যারা যুক্তরাজ্যে আছে এবং বিশ্বের বিভিন্ন দেশে 1 কোটি প্রবাসী আছে, এই প্রবাসীরা চায় বাংলাদেশ ভালো করুক, কারণ দেশের বাইরে দেশপ্রেমটা বেশি এবং আমরা দেশপ্রেমিক, আমরা ক্রীড়াপ্রেমিক। আমরা চাই বাংলাদেশ ছেলেরা আসুক, আমাদের মুখ উজ্জ্বল করুক, আমরা জোর গলায় বলতে পারি যে আমরা বাঙালি, আমরা ক্রিকেট খেলতে পারি। আপনাদের 99 তো বেশ কিছু আয়োজন ছিল, এই বিশ্বকাপ নিয়েও নিশ্চয়ই বেশ আয়োজন আপনারা অলরেডি পরিকল্পনা করেছেন, সেই ব্যাপারে জানবো। তার আগে একটু রুমি ভাইয়ের কাছে আবারও ফেরত যেতে চাই যে আসলে পেস বোলিং নিয়ে যেটা বলছিল, যদিও তাসকিন ইনজুর্ড, যার জন্য তিনি যেতে পারেননি, রুবেলকে কেন নেয়নি সেটা আসলে এটা নির্বাচকদের ভাবনা। আর এর পাশাপাশি যদি বলি যে 3 জন পেসার, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ এবং এর পাশাপাশি যদি বলি এবাদত, এই 3 জনের পারফরমেন্স কি আসলে আপনি সন্তুষ্ট হতে পেরেছেন কিনা অ্যাজ এ পেসার হিসেবে? না, সেরকম হচ্ছে না মানে কি ওদের সেই বলের যে স্কিল লেভেল, যেটা সেই স্কিল লেভেলটা ওই পরিমাণ ওই পর্যাপ্ত না। তো এখন না হওয়াতে উইকেট পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ আমাদের এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে প্রথম যদি আমরা সামহাও বোলিং পেয়ে যাই, মনে করি আমরা সেকেন্ড টেস্টে বোলিং পেয়ে যাই, তখন আমরা কি করবো? আমাদের এই বোলারদের দিয়ে কিন্তু উইকেট পাওয়া মুশকিল হয়ে যাবে। আমাদেরকে ওই বোলার লাগবে, রুবেলকে লাগবে, তারপরে তাসকিন যা হোক ইনজিওর্ড পরে আসবে হয়তো পরের দিকে, কিন্তু বাকি যারা আছে তাদের মধ্যে থেকে বেছে নিতে হবে যারা বলের কাজ আছে, কিছু ভ্যারিয়েশন কিছু করতে পারে। এই কন্ডিশন যদি ভ্যারিয়েশন না করতে পারি, ওদের বোলাররা যেটা দেখাচ্ছিল সেই ভ্যারিয়েশন না করতে উইকেট বের করতে পারবো না। এই উইকেট বের করতে না পারলে ব্যাটসম্যানদের উপরে আবার প্রেশার পড়বে। যাই হোক, ব্যাটসম্যানরা এখন মোটামুটি মনে হলে কিছুটা কিছু হয়েছে, কিন্তু আবারও বলবো যে ওই কন্ডিশনে কি করতে হবে, ওই প্রথমে গিয়েই মারামারি দরকার নেই, এই জিনিসটা যদি মাথায় আনে তাহলে ব্যাটসম্যানরা ভালো করতে পারবে, আর বোলারদের পেশেন্স নিয়ে খেলতে হবে। আর বোলাররা সেটা হচ্ছে যে এখন এই যারা আছে তাদের থেকে কিভাবে আমরা যদি না পাই আমরা সবাইকে, তাহলে আমরা কিভাবে করবো? তাহলে এমনভাবেই করতে হবে যাতে করে বোলাররা কিছুটা ভ্যারিয়েশন আনতে পারে বা কিছুটা চেষ্টা করতে পারে যাতে করে উইকেট পাওয়ার মতো অবস্থা। কারণ ওরা কিন্তু নিউজিল্যান্ড অনেক ডেভেলপ টিম, এখন আগে সেই টিম নেই, এখন এই টিম অনেক ভালো। ওরা ব্যাটসম্যান যে কজন ব্যাটসম্যান এই ক্ষেত্রে একটা জিনিস আমি সংযুক্ত করতে চাই আসলে, যে ইবাদতটা কিন্তু বেশ আগেই গিয়েছিলেন নিউজিল্যান্ডে এবং তাদেরকে নিয়ে আলাদাভাবে কোর্টনি ওয়াশ লম্বা সময় ধরে কাজ করেছেন টেস্ট সিরিজ শুরুর আগে, কিন্তু তারপরে আসলে তাদের কাছ থেকে সেরকম আশানুরূপ ফলাফল আমরা কেন পাইনি? ওই যে বললাম না যে স্কিল লেভেলের প্রবলেম আছে। তো আমি যদি বল ভালো করে সুইং করতে না পারি, আমি ঠিক জায়গা মতো বল ফেলতে না পারি, জায়গা মতো বল ফেলতে হবে। বললাম না যে আমাদের দেশে যেভাবে বল ফেলছি সেভাবে বললে হবে না, কারণ ওদের পা অনেক লম্বা। আমরা এখানে যারা খেলি আমাদের নিজেদের ছেলেপেলেদের সামনে, ওদের পা কিন্তু ছোট, আর ওদের মতো লম্বা না আমরা, যার জন্য হয় কি ওই যে এরিয়াতে আমি বল ফেলবো এখানে, সেই এরিয়াতে ওখানে বল ফেললে হবে না। আমাকে দেখতে হবে হাফ বলে যদি বেশি পড়ে যায় তাহলে তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে। সে এই জিনিসটা বুঝতে হবে, এরিয়াটা ঠিক করতে হবে, এবং এরিয়াটা যদি ওই কোচই বলবে ওদেরকে যে কোন এরিয়ায় বল ফেললে কোন জায়গায় কিভাবে বল ফেললে এদের উইকেট পাওয়া যায়, এটা যদি কোচ না বলতে পারে তাহলে আমাদের বোলাররা তো হারিয়ে যাবে। যদি মনে করি আমরা যদি সবাইকে না পাওয়ানো, তার স্কিন নেই, কাজে যে যা আছে তাদেরকে নিয়ে যদি করতে হয় তাহলে ওইভাবে বলে করতে হবে, নাহলে হবে না। এবং ওইভাবে প্র্যাকটিস, যেখানে প্র্যাকটিস করি সেই প্র্যাকটিসে গিয়ে নেটসে গিয়ে আমাদের ওইভাবে বোলিং প্র্যাকটিস করতে হবে, নাহলে হবেই না। আর তাছাড়া ওই যে ইন্ডিভিজুয়াল প্লেয়াররা তাদের নিজেদেরও চিন্তা করতে হবে যে আমি কিভাবে বল করবো। আমি এই যে এক টেস্ট খেললাম, প্রত্যেকটা প্লেয়ারকে আমি দেখছি, প্রত্যেকটা প্লেয়ারের এগেইনস্টে বোলিং করছে। এখন এই বোলার এই ব্যাটসম্যানের উইকনেস কোন জায়গায় সেটা বের করতে হবে। এক ব্যাটসম্যান এক জায়গায় উইকনেস থাকে, প্রত্যেকটা ব্যাটসম্যানের কিছু না কিছু উইক পয়েন্ট থাকে। এই জিনিসটা বের করতে হবে কোচকে এবং বোলার দুজনকেই চিন্তা করতে হবে। এই জিনিসটা যদি করতে পারি তাহলে এই বোলার দিয়ে কিছুটা অন্তত হলেও সেকেন্ড টেস্টে আমরা ভালো করবো বলে আশা করি। আর এই ক্ষেত্রে যদি বলি মুস্তাফিজকে না খেলানোর বিষয়টা আসলে আপনাকে অবাক করেছে কিনা? একজন এক্সপেরিয়েন্স বোলারকে আমরা খেলাইনি প্রথম টেস্টে, তো সেখানে আসলে আপনার মতে এটার পেছনে এটা কোনো যুক্তি হবে বলে মনে হয় না, কারণ কোচরা যেখানে রয়েছে জানে যে এই বোলার দিকে ওদেরকে দিয়ে চেষ্টা হচ্ছে ভালো কথা, ঠিক আছে, নতুন বোলার দিয়ে চেষ্টা করলাম, দেখলাম, আমি ওদেরকে আবার পরে আনবো, কিন্তু আমি মুস্তাফিজকে কেন বসিয়ে রাখবো আর রুবেলকে বা বসিয়ে রাখবো কেন? এটা তো কোনো মানে হয় না। দুইটা ভালো বোলারকে বসিয়ে রেখে আমি ওদেরকে দিয়ে খেলাচ্ছি, এটা কি যুক্তি কি থাকতে পারে আমি জানি না, কিন্তু এখনই ওদের খেলানো উচিত এবং এখনই ওদেরকে চেষ্টা করা উচিত, তাহলে উইকেট পাবো বলে মনে হচ্ছে না এই টেস্টেও। এবং যদি ওই অবস্থা পড়ে যাই যে ওরা আবার 500 রান করলো বা 600 রান করলো, তখন আবার সে একই অবস্থা হবে, আমরা আবার মুশকিলের মধ্যে পড়বো। ধন্যবাদ রবি ভাই। আমরা আরেকটা ফোন নিতে চাই। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শরীক মামুন বলছিলাম র্যাব হেডকোয়ার্টার থেকে। জি, ক্রিকেটের আপনি বন্ধুভক্ত
জি। আসলে বাংলাদেশ যখন বিদেশের মাটিতে খারাপ খেলে আমাদের আবেগগুলো আমরা প্রকাশ করতে পারি। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে সমস্ত কোচরা আছে, আমাদের কিন্তু দেশেও অনেক মানসম্মান, যেমন আমার সামনে আপনারা যে দুই ভাই বসে আছেন আমাদের গেস্ট, জি। তারা কিন্তু অনেক মূল্যবান কথাগুলো বললো যে বিদেশের নিউজিল্যান্ডের প্লেয়ারদের হাইট আমাদের হাইটের সমান না, তারা যে জায়গায় বলগুলো খেলাতে চায় অ্যাকুরেটলি ওই পিচে তারা খেলে। তা আমরা কিন্তু এটা কিন্তু জানি। জি, আমরা আরেকটা ফোন নিতে চাই। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এটা মমিনুলের কথা জি, কায়েস পাওয়া যায় না? দুঃখিত, আপনি আরেকবার একটু কাইন্ডলি যদি বলেন। জি, আমার বাংলাদেশ থেকে মমিনুল। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি বোধহয় যেটা মুমিনুলের জায়গায় ইমরুল কায়েসকে খেলানোর বিষয়টা নিয়ে তিনি জানতে চাচ্ছেন। মুমিনুল আসলে ব্যর্থ হয়েছেন, আমরা দেখেছি দুইটা ইনিংসেই। তো এক্ষেত্রে আমি আসলে আবার একটু নবীউদ্দিন ভাইয়ের কাছে আসতে চাই যে আপনারা তো 99 বেশ আয়োজন করেছিলেন বাংলাদেশ যখন প্রথমবার বিশ্বকাপ খেলতে যায়। তো সেই আয়োজনের ব্যাপারে যদি একটু বলতেন, কেমন ছিল আপনাদের পরিকল্পনা বা আপনাদের তাদের আয়োজন, যেহেতু প্রথমবার বাংলাদেশ বিশ্বকাপ খেলছে, কেমন আসলে উন্মাদনা কাজ করেছে আপনাদের মধ্যে? 99-এর যে উন্মাদনাটা এখনকার উন্মাদনা হচ্ছে, 99-এ আমরা এত প্রিপেয়ার ছিলাম না। বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে গিয়েছিল ইংল্যান্ডে খেলতে, এরপরেও হাজার হাজার দর্শক প্রত্যেকটা স্টেডিয়ামে বাংলাদেশ দলকে স্বাগত জানিয়েছে। পারফরমেন্সটা তো ভালো ছিল না, এবং সেখানে আমরা মোটামুটি লজ্জিত নিয়ে আমরা গর্ব করেছি যে আমাদের ছেলেরা প্রথমবারে এসে নিউজিল্যান্ডের মতো টিমের সাথে খেলেছে। আমরা পাকিস্তানকে হারিয়েছে, পাকিস্তানকে নর্দাম্পটনে আমরা হারিয়েছি। এই যে আমেজ, যখন পাকিস্তানকে আমরা হারাই, লন্ডনে আপনারা জানেন যে বাংলাদেশের বাইরে প্রথমে একটা শহীদ মিনার হয়েছে লন্ডনে, শহীদ মিনার। ওই এলাকাটা, ওই স্কোয়ারটাকে বলে আলতাবালি পার্ক। ওই পার্কে হাজার হাজার লোক পাকিস্তানকে হারানোর পরে ওই যে আমেজ, এই যে উৎসাহ, এগুলো দেশে আমরা দেখি যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকার রাজপথ, চট্টগ্রামের রাজপথ, লক্ষ লক্ষ লোক বেরিয়ে পড়ে বাংলাদেশ জিতলে। এই একই অবস্থায় কিন্তু বাংলাদেশিরা যারা বাইরে আছে একই অবস্থায় আনন্দ উৎসব করে। তো এইবারে আমরা একটা জিনিস আমরা সবাই মনে রাখতে হবে যে খেলাধুলাতে রানার্স আপ কেউ কিন্তু মনে রাখে না। ব্রাজিল কতবার ফুটবল জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে, এটা মনে রাখে, কিন্তু তার সাথে খেলে রানার্স আপ হয়েছে, এগুলো খুব কম লোকই মনে রাখে, একমাত্র এক্সপার্ট ছাড়া। তো আমরা চাই বাংলাদেশ এমন একটা কিছু আমাদেরকে দেখ যে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা ওয়ানডে চ্যাম্পিয়ন, আমরা T20 চ্যাম্পিয়ন, এবং আশা করি বাংলাদেশ এবার ভালো খেলবে। যদিও নিউজিল্যান্ডের এই কন্ডিশনে টেস্ট ম্যাচে আমরা হতাশ করেছে দেশটি, এবং ওয়ানডেতে আমরা ভালো খেলতে পারি নাই, এই দর্শকরা বলেছেন, রুমি ভাই বলেছেন। আমার কেন জানি মনে হচ্ছে যে একটা নিয়তির মধ্যে একটা কাজ করে যে আমি একটা 4 মারার পরে পরবর্তী বলটাকে আমাকে 4ই মারতে হবে, এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ওয়ানডে মিজাজে খেলতে হবে, কারণ এত লম্বা 50 ওভারের ম্যাচ আমরা যদি খেলি অবশ্যই আমরা ভালো করব, এবং আমরা দুহাত খুলে প্রবাসীরা ওনাদেরকে ওয়েলকাম জানাবো। এবং ঢাকার মাঠের মতোই ওভেলের মাঠ, লর্ডসের যেখানে বাংলাদেশ খেলবে, সেখানে আমরা গ্যারান্টি দিলাম যে আমরা মোর দেন 50% লোক বাঙালিরা হবে। কারণ আমরা এর আগে বিভিন্ন এলাকাতে আমরা গিয়েছি, আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের মাধ্যমে গিয়েছি। মাননীয় হাই কমিশনার উনি খুবই উৎসাহী, উনিও বিভিন্ন এলাকাতে যাচ্ছেন যে বাংলাদেশিরা টিকিট কিনুক, এবং আমার মনে হয় বাংলাদেশিরা অসংখ্য হাজার হাজার টিকিট কিনেছে, এবং বাংলাদেশ আমাদেরকে হতাশ করবে না। আচ্ছা, আমরাও আশা করব যে অন্তত প্রবাসীদের জন্য হলেও যেন বাংলাদেশ অবশ্যই ভালো একটা ফলাফল বিশ্বকাপে দেখাতে পারে। আবার একটু আসলে নিউজিল্যান্ড সিরিজে যেতে চাই যে মুমিনুল, আসলে আমরা যদি ব্যাটসম্যানদের কথা বলি, যে প্রথম ইনিংসে একা তামিম ছাড়া আর কেউ তেমন ভালো খেলতে পারেনি, জাস্ট তার একটা সেঞ্চুরির কথা যদি আমরা বলি, এবং দ্বিতীয় ইনিংসে কিছুটা আমরা দেখেছি যেটা কিনা আসলে মাহমুদুল্লাহ এবং সৌম্যের কারণে হয়েছে। ব্যাটসম্যানদের যে ব্যর্থতাটা, মুশফিককে আমরা পাচ্ছি না সেকেন্ড টেস্টেও, যেটা স্টিভ রোস জানালেন আসলে। তো সেই হিসাবে কি মনে হয় যে ব্যাটসম্যানদের আসলে ফলটা কোথায় হচ্ছে বারবার? ব্যাটসম্যানদের ফল্ট ওই একটাই, সেটা হচ্ছে যে কন্ট্রোল করতে পারি না, আমি স্ট্রোক কন্ট্রোল করতে পারি না। যেমন এই সেকেন্ড টেস্টে দেখলাম, ফার্স্ট টেস্টে দেখলাম, সেকেন্ড ইনিংসে দেখলাম যে অবস্থা। সেকেন্ড ইনিংসে দুজন ভালো খেললো, বাকিরা একই কেস এসে অনেক সময় হয় কি, অনেকক্ষণ ধরে যদি আমি কি বলে শেডের মধ্যে থাকি, ব্যাটিং করতে যাই না, লম্বা ইনিংস চলছে, তখন ব্যাটসম্যানরা বেরোলে নতুন ব্যাটসম্যান হিসেবে গেলে কিন্তু ওই অ্যাডজাস্ট করতে পারে না, সময় লাগে, ওয়ার্ম আপ করা দরকার তার নামার আগে। ওইটাও কিন্তু অনেক সময় কাজ করে। মোস্ট অফ টাইম দেখা যাচ্ছে একজন সেঞ্চুরি করলো, যে পরবর্তী ব্যাটসম্যান গেল, পরপর 3টা ব্যাটসম্যান আউট হয়ে গেল, যা আমাদের হয়েছে।
এটার কারণে কনসেন্ট্রেশন ছেদ হয়ে যায়। এই কনসেন্ট্রেশনটা ওই যাওয়ার আগে কন্টিনিউয়াসলি তাকে অ্যাক্টিভ থাকতে হবে, সেটা হলো একটা। আর সেকেন্ড কথা হলো যে আমাদের যে বললাম টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা কোনো না কোনোভাবে আমাদেরকে ঠিক করতে হবে। আর আমাদের ব্যাটসম্যান ঢাকা একটা ছিল মিরুল কায়েস, মিরুল কায়েসকে নিয়ে যাওয়া উচিত ছিল, কারণ ওই কন্ডিশনে যদিও তার ইনজুরির কারণে আসলে তাকে নেওয়া হয়নি এটা বলা হচ্ছিল। রুমি ভাই, আপনার কাছে আবার ফেরত আসবো ব্যাটসম্যানদের এই ব্যাপারগুলো নিয়ে। তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক দেখছেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। চলে যাচ্ছি অতিথিদের কাছে। রুমি ভাই, আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা নিয়ে কথা বলছিলাম, কিছুক্ষণ আগে আমরা সাদমানের কথা নিয়ে বলছিলাম যে একই বল বারবার ওয়েগনার দিচ্ছিল, কিন্তু সেই ওয়েগনারের বলেই একই বলে সে আউট হয়েছে। এই ব্যর্থতাগুলোর কারণটা আসলে কি? মিঠুনের কথা বলছিলেন আপনি। হ্যাঁ, এটা হলো ব্যাপার হলো যে ওই বললাম না, ব্যাটসম্যানের ঠিক মানে বুদ্ধি করে আমরা খেলা, বুদ্ধি করে কিছুটা থাকতে হবে নিজের ভিতরে, যে বুদ্ধি করে খেলে কিভাবে খেলবো। আমি কিন্তু বসে বসে দেখছিলাম যে সাদমান খেলছে ভালো, কিন্তু এই সমানে বল করছে, এটা চালাকি। এই ক্লেভার এটা আমাদের বোলারদের কেন হয় না আমি জানি না। ওই চালাকি করে ব্যাটসম্যানের উইকনেসটা বের করতে হবে। সাদমান জানে সাদমান ভালোই খেলছিল, কিন্তু আমি জানি ওখানে খেলাতে ওখানে কিন্তু একটা বল আসবে যেটা ফেন্ড অফ করতে পারবে না। ঠিক তাই হলো, বলতে না বলতে দেখি ওই একটা বলে উপরে লেগে গেল, উপরে লেগে আউট হয়ে গেল। তো এই যে জিনিসটা, আমি কোনটা খেলবো, কোন বলটা কোনটা খেলবো না, কোনটা ছেড়ে দিব। আমার যে বাউন্সার যেগুলো আসে, কারণ হাইট আমাদের ইউজুয়ালি ও যে হাইটটা, সেই হাইটে ওরা যে বাউন্স যেটা করে অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, আমি খেলতে পারি না। এবং এইটা আমাকে কন্ট্রোল করতে হবে। গাভাস্কারের মতো ব্যাটসম্যান যদি পারে, তাহলে আমরা বাকিরা কেন পারবো না? আগে হানিফ রহমান ছিল, গাভাস্কার ছিল, দারুণ খেলতে তারা। তার কারণ হলো তারা জানতেন যে কিভাবে ফেন্ড অফ করতে হবে ওই রাইজিং বলগুলো। আমি দেখতাম ইমরান খান বল করতো, গাভাস্কার সময় খেলছে 100 রান করলো গাভাস্কার, কিন্তু সে কিভাবে করলো এতে দেখা দরকার ছিল। এবং আমাদের ব্যাটসম্যান সেগুলো দেখে কিনা আমি জানি না, যে ওই যে বলগুলো ফেন্ড অফ যেভাবে করে, বলটা ছেড়ে যায়, এগুলো তো আমাদের ব্যাটসম্যানকে জানতে হবে। এবং না জানলে তো আমি পরে যে কোনো টেস্টে যখনই যাবো তখনই কিন্তু ব্যাটসম্যানের টার্গেট হয়ে যাবো এবং সঙ্গে সঙ্গে খেলতে পারবো না। কারণ ওরা জানে যে ওই বলগুলো যেখানে করবে, যেমন সাদমান মিঠুন যে আউট হয়ে গেল, মিঠুনকে একটা বল খেলতে দিল, অনেক বাইরের বল ছিল, এটা খেলার কোনো দরকারই ছিল না। কিন্তু ওই যে বললাম না, টেনিসি হয়ে গেছে, বাইরের বল মারো জোরে, এই প্রবলেম, মারো জোরে। এখন কোথায় যে মারলাম, কোথায় গেল বল, দিশা নেই। এবং এই জিনিসটা কন্ট্রোলটা করতেই হবে, নাহলে আমরা বারবার একই জায়গায় গিয়ে আমাদের প্রবলেম হতে পড়বো। আবারও নইমুদ্দিন ভাই, আপনার কাছে ফিরতে চাই যে আসলে যারা লন্ডন প্রবাসী আছেন, যারা নতুন জেনারেশনের যারা ছেলের মেয়েরা আছেন, তাদের আসলে ক্রিকেট নিয়ে আগ্রহটা কেমন? বা ইংল্যান্ডে বিভিন্ন কাউন্টিতে অবশ্যই তো কোনো না কোনো বাঙালিরা খেলছেন, তো সেদিক থেকে আসলে নতুন প্রজন্ম যারা, তাদের আগ্রহটা কেমন দেখেন? নতুন প্রজন্ম এখন ক্রিকেট নিয়ে অনেক আশাবাদী। আমরা নতুন প্রজন্ম ক্রিকেট খেলে, আমরা যখন ক্রিকেট খেলতাম, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক মন্ত্রী, উনি ভাইস ক্যাপ্টেন ছিলেন, আমি ক্যাপ্টেন ছিলাম। আমাদের বাংলাদেশ ইউথ লিগ নামে একটা টিম ছিল, তখন আমরাই খেলতাম। এবং আমাদের টিমে 5-6 জন বাঙালি, বাকিরা নন বাঙালি খেলতো। এখন মোটামুটি বাংলাদেশের লিগ হয়েছে, প্রায় 10-12টা টিম খেলে, বাঙালি টিমই খেলে। এবং আমাদের ছেলেরা মোটামুটি ওই কাউন্টি লেভেলে নাই, যে প্রপার কাউন্টি খেলে না, কিন্তু ওই যে ডোমেস্টিক লেভেলে আমাদের কিছু ছেলেপেলে খেলে। তো সেখানে আমরা এখনো একটু পিছিয়ে, কারণ আমরা তো আসলে ওই ক্রিকেটের বুনিয়াদী ক্রিকেটের জাতি না। যারা প্রবাসে গেছে, এখন যে নিউ জেনারেশন গেছে, বা নিউ জেনারেশন যারা জন্ম নিয়েছে ব্রিটেনের মাটিতে, তারা আস্তে আস্তে খেলাধুলা, ক্রিকেট, ফুটবল সব দিকে এগিয়ে যাচ্ছে। আমি একটা প্রসঙ্গ নিয়ে আসি, ফুটবলের একটা ব্যাপার, যদিও এটা ক্রিকেটের প্রোগ্রাম। আমাদের একটা ছেলে হামজা চৌধুরী লেস্টার সিটিতে, সে কিন্তু প্রিমিয়ার লিগ খেলে। এবং আমি ওকে বলছিলাম যে বাবা, যদি কোনো সুযোগ করা যায় বাংলাদেশ টিমে কি খেলবা? বললো আঙ্কেল, বাংলাদেশ টিমে আমি চেষ্টা করেছি, আমি কোনো সুযোগই পাচ্ছি না। তো চেষ্টা করবো। এইরকম অনেক প্লেয়াররা, হকিতে 3টা ভাই হকি খেলতো ইংল্যান্ড ন্যাশনাল টিমে। শুধু ক্রিকেট না, ফুটবল, ক্রিকেট এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা অনেক ওই সাদাদের সাথে, ব্রিটিশদের সাথে তাল মিলিয়ে চলছে। তো সেখানে যদি ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন একটু মনোযোগী হয়, আমার মনে হয় আমরা সেখান থেকে বাংলাদেশ বেনিফিটেড হবে। জি। আর এই পর্যায়ে আবারও রুমি ভাইয়ের কাছে আসতে চাই যে প্রিমিয়ার লিগ টি20টা আমরা দেখেছি, শেষ হয়েছে, বেশ দারুণ একটা টুর্নামেন্ট আমরা দেখেছি। জাতীয় দলের কেউ ছিলেন না, যদিও যারা বাইরে আছেন তারা খেলেছেন, কিন্তু জাতীয় দলের কারেন্ট যারা প্লেয়ার তারা কেউ খেলেননি। কিন্তু তারপরও অসাধারণ একটা টুর্নামেন্ট দেখেছি, যেখানে শেখ জামাল চ্যাম্পিয়ন হয়েছে প্রাইম দোলেশ্বরকে হারিয়ে। এই পুরো টুর্নামেন্টের আউটপুট যেটা আমরা শুনছিলাম, যে 61 জন বা 62 জনের টি20 ডেবু যেটা, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং দেশীয় ক্রিকেটাররা আসলে বেশ ভালো সুযোগ পেয়েছেন এই ফরম্যাটে খেলার জন্য। এই ব্যাপারে আপনার মতামতটা? এটা খুব একটা ভালো একটা ব্যাপার হলো এই কারণে যে ইয়াং প্লেয়াররা যারা ন্যাশনাল টিমে খেলছে না, তাদের মধ্যে একটা উৎসাহ দেয়া। এবং ওখানে বলা যায় না, হয়তো খেলতে খেলতে দেখা যাবে ওর মধ্যে থেকেও 2-1 ভালো প্লেয়ার বেরিয়ে আসছে, এবং কয়েকজন দেখলাম আউটস্ট্যান্ডিং প্লেয়ারও ছিল। এখন কথা হচ্ছে, এই যে সুবিধাটা দিলে ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আমার ধন্যবাদ দিতে হয়।
ওয়ালটন ডেফিনেটলি ভালো কাজ করেছেন। এমন বাকিরা যারা আছেন সাপোর্ট হিসাবে তারাও সাংঘাতিকভাবে ছিলেন, এবং আমি তো ছিলাম এখানে কমিটেটর হিসাবে, এবং তখন দেখলাম এর যে সাপোর্টিং যারা রোল যা প্লে করেছেন সাংঘাতিক। এমন লিমিটেশনের মধ্যে, অনেক লিমিটেশন ছিল আমাদের, ওই লিমিটেশনের মধ্যেও যেভাবে সম্পন্ন হলো পুরো ঘটনাটা একদম সাংঘাতিক ব্যাপার। প্লেয়ারদের জন্য এটা বিশাল একটা ইয়ে হলো যে প্রতি বছর যদি হয় এখান থেকে কিন্তু এটা কিন্তু ভালো পাইপলাইন হবে, এবং এখান থেকে কিন্তু প্লেয়ার বেরোবে, কারণ একদম ইয়াং প্লেয়ার, বাইরের কোনো হেল্প নেই, নিজেরা খেলছি, এবং এর মধ্যে থেকে যে কম্পিটিশন যেটা হচ্ছে তুখোর কম্পিটিশন, এবং এই কম্পিটিশনে যেই জিতুক বা যেই হারুক ওখান থেকে যে প্লেয়ারের যে কম্পিটিশনের ক্ষেত্রেই দু একজন প্লেয়ার বেরিয়ে আসছে, এটা কিন্তু বাংলাদেশ টিমের জন্য একটা বিশাল ফ্যাক্টর হয়ে যাবে, এবং ভালো একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এবং আশা করি প্রতি বছরই এরকম হবে, ফলে প্রতি বছরই এই যে কম্পিটিশনের মধ্যে ছেলে প্লেয়ারদের মধ্যে একটা সাংঘাতিক উৎসাহ চলে আসছে, এবং সাংঘাতিক উৎসাহ থাকবে। এবং খেলার মধ্যে দর্শক দেখলাম অনেক, প্রচুর দর্শক, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আর এই দর্শক সাপোর্টার আমরা বিপিএল এর ম্যাচেও কিন্তু এত দর্শক বেশ কিছু ম্যাচে দেখিনি। হ্যাঁ, প্রচন্ড রকম, এবং ফাইনালের দিন তো সাংঘাতিক, আমি মনে করি পুরো বিপিএল এর থেকে যেটা বললে, হ্যাঁ ওই রকম। তো এইরকম যদি হয় তার মানে ক্রিকেটের উৎসাহ অনেক বেশি। আর টি-20 করাতে হলে কি, ওই ফরম্যাটে এই টি-20 খেলতে খেলতে একটা ব্যাপার চলে আসবে, ওই ফরম্যাটে খেলতে খেলতে প্র্যাকটিস হবে, এবং প্রতি বছরই যদি হয় এই প্র্যাকটিসটা এদের মধ্যে কাজ দিবে। এবং যদি যারা এখান থেকে হয়তো দেখা গেলো দুই একজন স্পেশালিস্ট টি-20 ব্যাটসম্যান বেড়ে গেল, বোলাররা কয়েকজন দেখলাম, তাদেরও দু একজন নতুন নতুন লেগ স্পিনার দেখলাম, একজন খুব ভালো লেগ স্পিন করে, এবং ও দেখলাম ওকে অনেকে খেলতে পারছিল না, তাহলে বুঝলাম যে হি ইজ ভেরি ভেরি প্রমিসিং। এখন এই যে ছেলেপেলেগুলো এদেরকে যদি এইভাবে উৎসাহ দিতে থাকি আমরা, সেক্ষেত্রে আসলে আমরা আরো বেশ কিছু ভালো ভালো ক্রিকেটার অবশ্যই পাবো এই ফরম্যাটটা যদি কন্টিনিউ করে, সেক্ষেত্রে অবশ্য আমরা ভালো ফলাফলটা পাবো। একদম শেষ পর্যায়ে আমরা আছি অনুষ্ঠানের, আপনার কাছে ছোট করে যদি জানতে চাই যে আসলে এই যে বিশ্বকাপ সামনে আপনাদের আয়োজন কি কি রেখেছেন আপনারা বাংলাদেশকে বরণ করে নেওয়ার জন্য? এটা কি বলে দেবো সবাইকে? যদি একটু আমাদেরকে হিন্টস দিতেন। আয়োজনটা আয়োজনের মতোই থাকতে হবে। আমরা লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম, কার্ডিফ, যে শহরে বাংলাদেশের খেলা হবে সেখানে বাঙালিরা প্রস্তুত মুক্ত হস্তে ওয়েলকাম করবে বাংলাদেশ দলকে। বাংলাদেশ দল আশা করি আমাদের হতাশ করবে না, এবং আমাদের কিছু অনুষ্ঠানাদি আছে যা বোর্ডের সাথে হাইকমিশন মিলে আমরা কিছু করব ইনশাল্লাহ। এবং আমরা চাই যে বাঙালিরা, আমাদের এই বীরের জাতি বাঙালিরা প্রবাসী বাঙালিদের সাথে মিলেমিশে থাক, সেখানে আমাদেরকে উৎসাহ দেখ, আমরা উৎসাহ দেব। এবং আমরা মনে করি যে এই যে সমস্ত স্টেডিয়ামে খেলা হবে সেখানে মিরপুরের মতোই দর্শক হবে, সেটা মনে হবে না যে ইংল্যান্ডের কোনো মাঠে খেলা হচ্ছে। লাল সবুজের পতাকা নিয়ে, লাল সবুজের ড্রেস নিয়ে আমরা হাজার হাজার বাঙালিরা ওনাদেরকে ওয়েলকাম জানাবো, সাপোর্ট করব। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের দল আমাদেরকে হতাশ করবে না। আমরা আসলে আশা করবো যে বাংলাদেশ হতাশ করবে না, এবং আপনারাও যেভাবে সাপোর্ট দিবেন বাংলাদেশও আপনাদেরকে মাঠে পারফরমেন্স আসলে সেভাবে আপনাদেরকে খুশি করবে। দর্শক, এই ছিল আজকে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।